আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ রাষ্ট্রীয় শোক। অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। মসজিদ সহ সকল ধর্মীয় উপাসনালয়ে হবে প্রার্থনা। কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ পরিণত হন জুলাই অভ্যুত্থানের প্রতীকে। প্রথম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে জাতি। দেশকে চাঁদাবাজ, দুর্নীতি ও বৈষম্যমুক্ত করে ঘরে ফিরবে এনসিপি, বরিশালে পথসভায় নাহিদ ইসলাম। ক্ষমতা লোভে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে খুনোখুনি করছে। এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, গণভোট সহ সংবিধানের মৌলিক কয়েকটি বিষয় সংশোধনে একমত দলগুলো। সংসদের উচ্চকক্ষ গঠন প্রক্রিয়ায় মতনৈক্য। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। গত বছর ছাত্র জনতার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদের নিহত হওয়ার দিনটি স্মরণে 16 জুলাইকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করে সরকার। এ উপলক্ষে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হবে দোয়া, মোনাজাত ও প্রার্থনা। এছাড়া গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারে পতনের দিন 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গেল বছর এই দিনেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মৃত্যুকে আলিঙ্গন করেন, 2 হাত প্রসারিত করেন, যার মৃত্যুর পরেই শিক্ষার্থীদের আন্দোলন রূপ নেয় বৃদ্ধ হয়ে। তবে যার প্রাণের বিনিময়ে সফল হলো আন্দোলন, সেই অভ্যুত্থান পরবর্তী দেশটা এখনো ভালো নেই বলে মনে করেন শহীদ আবু সাইদের মা মনোয়ারা বেগম। তার বাবা চান ছেলে হত্যার সুষ্ঠু বিচার। বোনের দাবি 16 জুলাইকে আবু সাইদ দিবস হিসেবে পালনের। রংপুরের পীরগঞ্জে আবু সাইদের বাড়ি থেকে ফিরে রিপোর্ট করেছেন মাজারুল হক মুহাজির। অন্যায়ের পক্ষে 100 বছর বাঁচার চেয়ে ন্যায়ের পক্ষে মরে যাওয়াটা সম্মানের, গর্বের। রংপুরের পীরগঞ্জে বেড়ে ওঠা আবু সাইদের চিন্তায়, দর্শনে ছিল এমনই মনোভাব, যার প্রতিচ্ছবি আজও অমলিন আবু সাইদের ফেসবুক প্রোফাইলে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ 2024-এর কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে ছিলেন নেতৃত্বে। বৈষম্যের বিরুদ্ধে বলিষ্ঠ ছিল তার কণ্ঠস্বর। এখানে আমাকে ছাত্রলীগের সভাপতি আমাকে চর থাপ্পড় মারছে, এখানে উনি আমাকে নিজে স্টিল আমাকে থাপ্পড় মারছে। 16 জুলাই 2024 আন্দোলনের এক পর্যায়ে পুলিশের ধাওয়ায় শিক্ষার্থীরা যখন ছত্রভঙ্গ হয়ে পড়ে, তখনই 2 হাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়ে যায় আবু সাইদ। ঠিক সেই মুহূর্তে ঘাতক পুলিশের গুলিতে নিভে যায় এক বীরের জীবন প্রদীপ। এই কবরেই শুয়ে আছেন গেল বছর কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলির সামনে 2 হাত প্রসারিত করা তরুণ মেধাবী যুবক আবু সাইদ, যার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় ফ্যাসিবাদ বিরোধী এক আন্দোলনে। 9 ভাই বোনের অভাবের সংসারে কেবল আবু সাইদেরই পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়েছিল। পরিবারের স্বপ্ন ছিল তাকে নিয়ে আকাশ ছোঁয়া। ছেলের মৃত্যুর পর তাই তো বাকরুদ্ধ তার পরিবার। নতুন দেশের দিশা দেখালো যেই তরুণ, তার মায়ের বুক যে খালি, ফিরবে না প্রিয় সন্তান। বাংলাদেশ বেশি একটা ভালো এখনো হয়নি, এখনো সংবাদ পাওয়া যায় নাই ভালো। সহজ সরল বাবাটা বোঝে না এত কিছু। বড় বোন তার ভাইকে দেখতে চায় কাগজের পাতা থেকে শুরু করে সব জায়গায়। আমার ছেলে প্রথম শহীদ, সে ছেলের বিচারের প্রকৃতি কিছুই এখন পর্যন্ত হলো না। 1 বছর ফিরিয়ে এলো। এখন আমি সরকারের কাছে এই দাবি জানাই যে আমার ছেলে প্রকৃতিতে যারা গুলি করে হত্যা করছে, তার সাথে যারা জড়িত
এদের ঘরক আইনের আওতায় আনি বিচার করা হোক। 1 বছর হয়ে গেছে আমার ভাইয়ের রক্ত জানি ব্যথা না যায়, যে 16 জুলাই দিবস পালিত হয়, এটাই আমাদের কাছে চাওয়া। পীরগঞ্জের প্রত্যন্ত বাবনপুর গ্রাম এখন সকলের কাছে চেনা। নতুন ঘর উঠেছে, সংসারে টাকা আসে, শুধু নেই আবু সাইদ। যারা নির্যাতিত ছিল, বন্দী ছিল, জেল হাজতে ছিল, আয়না ঘরে ছিল, ওরা কি আল্লাহর কাছে ফরিয়াদ করে নাই? সেটা হয়তো আবার ছেলের ছেলেই কবুল করছে আল্লাহ। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, পীরগঞ্জ, রংপুর। চব্বিশের গণ অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। সকালে পীরগঞ্জ উপজেলার বাবনপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য শওকত আলী শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া বিভিন্ন সংগঠন ও স্থানীয়রাও শ্রদ্ধা জানায়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ আবু সাইদের স্মরণে ত্বরণ উন্মোচন, স্মৃতি স্তম্ভ ও মিউজিয়ামে ভিত্তিপ্রস্তর স্থাপন, লাল ব্যাজ ধারণ, শোক র্যালি ও আলোচনা সভা। রোকেয়া বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন শহীদ আবু সাইদের পিতা মকবুল হোসেন। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা এই সভায় অংশ নেবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দোয়া মাহফিল ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শুধুমাত্র চার্জশিট দিয়ে তারা যদি থেমে থাকে, এটা আসলে হবে না। আমরা চাই দৃষ্টান্ত বিচার এবং দৃশ্যমান বিচার, সেটা আমরা এখন পর্যন্ত পাইনি। কি অদৃশ্য কারণে এত সময় লাগলো তদন্ত করতে আমরা জানি না। মাত্র 6 জনকে গ্রেফতার করা হয়েছে, বাকিরা এখনো ধরাছোঁয়ার বাহিরে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা করি এই সরকার থাকা অবস্থায় এই জুলাই বিপ্লবের সকল শহীদদের বিচার তারা করবে। শহীদ আবু সাইদের মেমোরি স্ট্রিট স্টাম্প আমরা ওটা ফলক উন্মোচন করবো এবং শহীদ আবু সাইদের গেট এবং মিউজিয়াম এর ফলক উন্মোচন করা হবে। এবং শহীদ আবু সাইদের স্মরণে আমরা প্রায় 200 পেজেস আমরা একটা স্মরণিকা প্রকাশ করব, যে স্মরণিকায় আমাদের এই শহীদদের সকলের অবদান, সকলের স্মৃতি, সকলের পরিচিতি এখানে লিপিবদ্ধ থাকবে। দেশকে চাঁদাবাজ, দুর্নীতি ও বৈষম্য মুক্ত করে এনসিপি ঘরে ফিরবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার রাতে বরিশালের ফজলুল হক এভিনিউতে এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, সব রাজনৈতিক দলের হাতে রক্তের দাগ লেগে রয়েছে। ক্ষমতায় লোভে তারা নিজেদের মধ্যে খুনোখুনি করছে। যে তরুণ প্রজন্ম ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, তারা সহিংসতা মুক্ত রাষ্ট্র গড়েই ঘরে ফিরবে। এই সময় নির্বাচন কমিশনের সমালোচনা করেন নাহিদ। বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। খুনি ফ্যাসিস্ট দলের মার্কাকে ইসি এখনো বহাল রেখেছে। জনগণকে এভাবে বোকা বানানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, ডাক্তার তাসনিম জারা সহ অন্যান্যরা। পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরে যাবে এনসিপির নেতৃবৃন্দ। চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। কিন্তু আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর হাতে রক্তের দাগ লেগে রয়েছে। আমরা দেখছি নিজেদের মধ্যন্তর গন্ডল খুনি করছে, সবার হাতেই রক্ত লেগে রয়েছে। আমরা রাজনৈতিক সহিংসতা মুক্ত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি দেখতে চেয়েছিলাম, চাঁদা মুক্ত অর্থনীতি দেখতে চেয়েছিলাম। কিন্তু বরিশালবাসী গণ অভ্যুত্থানের শক্তি, তরুণ প্রজন্মের শক্তি এখনো ঘুমায় যায়নি, রাজপথে এসেছে। বাংলাদেশকে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি, বৈষম্য মুক্ত করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমরা যখন আগে ভোট চোর বলতাম তখন একটা দল মাইন্ড করতো, এখন যখন আমরা চাঁদাবাজ বলি, টেন্ডারবাজ বলি, একটা দলের গায়ে লাগে। আমাদের ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদের প্রত্যেকজনকে আমি আহ্বান জানাবো, আপনারা দীর্ঘদিন জনগণ বিবর্জিত ছিলেন, আপনারা জনগণকে চিনেন না এখনো। গত 1.5 দশকে জনগণের মনস্তত্ত্ব পরিবর্তন হয়েছে।
তারা আর কোনো গোলামি চায় না। তারা গণতন্ত্রের মানুষ কন্যা দেখেছে, তারা আর গণতন্ত্রের মানুষপত্র দেখতে চায় না। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দীর্ঘ বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, জনগুরুত্বপূর্ণ বিষয়ে গণভোটের আয়োজন সহ সংবিধান সংশোধনের ক্ষেত্রে মৌলিক কয়েকটি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে সংসদে উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়া নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি তারা। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, অমীমাংসিত বিষয়গুলোতে আগামী সপ্তাহে রুল দেওয়া হবে। ঐকমত্য পৌঁছাতে ব্যর্থ হলে এই দায় প্রত্যেক দলকে নিতে হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ধারাবাহিক সংলাপের 14তম দিনে গেল 3 বৈঠকে অমীমাংসিত বিষয়, সংসদে উচ্চকক্ষ গঠন প্রক্রিয়া, সংবিধান সংশোধন ও নারী আসন সংস্কার বিষয়ে আলোচনা করেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। এদিন প্রায় 7 ঘণ্টার বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা ও বিধান পরিবর্তন না করা এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গণভোটের আয়োজন সহ সংবিধানের মৌলিক কয়েকটি বিষয় সংশোধনে একমত হয় রাজনৈতিক দলগুলো। তবে তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি তারা। যদি আপার হাউস এখানে ডিসিশন হয়ে যায়, 2/3 সমর্থনটি এখানে হলে ভালো হয়। মৌলিক বিষয়, সব বিষয় না, যেমন আজকে বলেছে দাড়ি, কমা, সেমিকোলন চেঞ্জ করতে হলে গণভোট লাগবে না, কিন্তু যদি মৌলিক বিষয় হয় তাহলে আবার গণভোটে যেতে হবে। রাষ্ট্র তার কোনো নাগরিকের ধর্মবিশ্বাস, কোনো রাজনৈতিক বিশ্বাসের জন্য, কোনো সাংস্কৃতিক বিশ্বাসের জন্য রাষ্ট্র তার সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে নাগরিকদের মধ্যে কোনো বৈষম্য করবে না। আর সংসদের উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়ায় জামায়াত ও এনসিপি সহ কয়েকটি দল পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতি চাইলে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে বিএনপি ও সমমনা দলগুলো। বাংলাদেশে কখনো প্রয়োজন আমরা প্রাদেশিক সরকারও করতে পারি, দ্বিকক্ষ বিশিষ্ট করতে পারি, কিন্তু এখন এটা প্রয়োজন নাই। আজকে এটা ছিল আমাদের সুনির্দিষ্ট বক্তব্য। অধিকাংশ দল পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বিন্যাসের ব্যাপারে একমত হলেও বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দল তারা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচন চায় না। কেউ অভিযোগ করতেই পারে এটা লোয়ার হাউসের রেপ্লিকা হবে ইত্যাদি, পাওয়ার ফাংশন কি হবে সেগুলো নিয়ে আলোচনা করতে পারে। সেটাতে আলোচনা শেষ হয়নি। আলোচনা শেষ হলে কমিশন বলেছে যে তাদের একটা মতামত বা সিদ্ধান্ত পরবর্তী দিনে। বৈঠক শেষে ব্রিফিংয়ে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, সংবিধানের মৌলিক বিষয়গুলোর সংস্কারে রাজনৈতিক দলগুলোর ঐক্যে না পৌঁছানোর সুযোগ নেই। এ নিয়ে দলগুলোর অনড় অবস্থানে উষ্মা প্রকাশ করেন কমিশনের সহসভাপতি। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে সকলে মিলে আমাদের এক জায়গায় আসা, কেননা ঐকমত্য কমিশনের কোনো ব্যর্থতার জায়গা নেই। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সহযোগিতার জায়গায় আছি, আমাদের সকলে মিলে সাফল্য অর্জন করতে হবে। এর কোনো ব্যতিক্রমের জায়গা আমাদের সামনে নেই। যেহেতু আমরা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই জায়গায় এসেছি, রাজনৈতিক দলগুলো এখানে এসছেন, তারা নিঃসন্দেহে এটা উপলব্ধি করবেন। সময় স্বল্পতায় এদিন বাদ পড়েছে সংসদে নারী আসন সংস্কারের বিষয়টি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। যশোর অভয়নগর উপজেলার ডহর মশিয়াটি গ্রামে দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্ত মতুয়া সম্প্রদায়ের 14 পরিবারকে পুনর্বাসন করেছে সেনাবাহিনী। আগুনে ক্ষতিগ্রস্ত 19টি ঘর নির্মাণ সহ পুড়ে যাওয়া সব আসবাবপত্র ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। মঙ্গলবার বিকেলে স্থানীয় ডহর মশিয়াটি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে 55 পদাতিক ডিভিশনের কমান্ডিং অফিসার ও যশোর সেনানিবাসের জেএসি মেজর জেনারেল JM ইমদাদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে মেরামত করা ঘর ও নগদ টাকা তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। এই দেশের কোনো একটা গোষ্ঠী বা মানুষকে কেউ নির্যাতন করবে বা কেউ ক্ষতি করার চেষ্টা করবে, আমরা সবাই একই দেশের নাগরিক, আমরা সবার সমান অধিকার এদেশের নিরাপত্তার সাথে নিরাপদে বসবাস করার, এবং আমাদের সরকার, আমাদের সেনাবাহিনী
আমরা যারা আছি আমরা আপনাদের খেদমতের জন্য, আপনাদের নিরাপত্তার জন্য, আপনাদেরকে সার্ভ করার জন্য আছি। নওগাঁয় চাষ করা হচ্ছে কালো সৈনিক পোকা। মাছের খাবারে বিকল্প হিসেবে চাহিদা থাকায় খামারে উৎপাদন করা হচ্ছে এর লার্ভা। এতে ব্যবহার করা হয় বাসা, হোটেল, রেস্তোরাঁ, উচ্ছেদ খাবার কিংবা পচনশীল আবর্জনা। মাছের নিরাপদ খাদ্য হিসেবে এবং আবর্জনা ব্যবস্থাপনায় ভূমিকা রাখছে এমন উদ্যোগ, বলছে মৎস্য বিভাগ। নওগাঁ প্রতিনিধি রায়ান আলমের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ইউটিউব দেখে 1 বছর আগে কালো সৈনিক পোকার খামার শুরু করেন সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের উলিপুর গ্রামের আহসান হাবিব। মাছের খাবারের বিকল্প হিসেবে বাণিজ্যিকভাবে এই লার্ভার উৎপাদন করছেন তিনি। মূলত উচ্ছিষ্ট খাবার থেকে পচনশীল আবর্জনা সংরক্ষণ করে সেটির প্রক্রিয়াজাত করা হয়। এরপর সেখানে জন্মায় লার্ভা। এ খামারে মাসে 250 থেকে 260টি লার্ভা উৎপাদিত হয়। এই পোকা বিক্রি করে মাসে প্রায় 60,000 টাকা আয় করছেন এই উদ্যোক্তা। এই লার্ভাটা আমি মাছকে খাওয়াই, মাছ অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন হয় এবং এই মাছ বাজারজাতকরণ করে আমরা মোটামুটি বেনিফিট হয়, যেটা ফিড খাওয়ায় মাছ চাষ করে যেটা লাভ করা অসম্ভব হয়ে যায়। প্রোটিন সমৃদ্ধ এই পোকা মাছের খাদ্য হিসেবে উৎকৃষ্ট। চাহিদা থাকায় এই পোকা চাষে আগ্রহ বাড়ছে স্থানীয়দের। এই চাষটা আমার মনে হয় খুব পছন্দ, ময়লা আবর্জনা থেকে পচা সবজি এবং যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা কালো সৈনিক পোকার খাদ্য দিতে পারতেছি। আমার ইচ্ছা আছে আমি এবছরের শেষে একটা খামার করব। আহসান হাবিব জানান, বাণিজ্যিকভাবে খামার সম্প্রসারণে তাকে সহায়তা করছে মৌসুমী RMTP প্রকল্প। এছাড়াও নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছে মৎস্য বিভাগ। এই তিলকপুর তথা নওগাঁ, আত্রাই, রানীনগর এবং আদমদীঘি উপজেলায় আমরা এই কার্যক্রমটি বাস্তবায়ন করছি। মৎস্য অধিদপ্তরের মাধ্যমে কিন্তু সার্বিক নির্দেশনা এবং প্রশিক্ষণ কিন্তু সবসময় আমরা চালু রেখেছি এবং এই যে জিও এনজিও যে সমন্বয় সেটা কিন্তু আমাদের অব্যাহত রয়েছে। দেশে এমন চাষাবাদ নতুন হলেও মাছের বিকল্প খাদ্য ও আবর্জনা ব্যবস্থাপনায় পরিবেশ বান্ধব এই উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন BPMC এর 2025-27 মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচন শুরু হয়েছে। নির্বাচনে 110 জন ভোটার 21 সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি নির্বাচিত করবেন। এই নির্বাচনে মহিউদ্দিন মুকিত পরিষদ সহ মোট 2টি প্যানেল অংশ নিয়েছে, যেখানে 22 থেকে 42 নং বেল্টে সব পদে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা। মহিউদ্দিন মুকিত পরিষদ থেকে সভাপতি পদে ঢাকার আদনির উইমেন্স মেডিকেল কলেজের ডাক্তার শেখ মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার MA মুকিত প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে নির্বাচনে মহিউদ্দিন মুকিত পরিষদ বেসরকারি মেডিকেল কলেজের স্বার্থ সংশ্লিষ্ট নানা অঙ্গীকার করেছেন। মহিউদ্দিন মুকিত পরিষদ জিতলে বাস্তবতার প্রতিফলন ঘটবে বলে আশা করছেন মেডিকেল কলেজ মালিকেরা। এবার খেলার খবর। টেস্ট এবং ওয়ানডে সিরিজ হারিয়ে T20 সিরিজটি নিজেদের করে নিতে চাইছে বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তেমনটাই জানান টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। উইনিং কম্বিনেশন ধরে রেখে তৃতীয় T20 ম্যাচটি জয়ের লক্ষ্য তাদের। কলম্বোর রানিংসে প্রেমাদাসী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে খেলাটি। পরাগ আরমানের রিপোর্ট। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় শেষ T20 ম্যাচটি রূপ নিয়েছে ফাইনালে। টেস্ট ও ওয়ানডে সিরিজের পরাজয়ের পর প্রথম T20 ম্যাচেও শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছিল বাংলাদেশকে। তবে দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। 83 রানের বড় জয়ে আত্মবিশ্বাসও বেড়েছে তাদের। সিরিজে চলছে 1-1 সমতা। সেই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়েই T20 সিরিজ জিততে চান টাইগারদের ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন। লাস্ট ম্যাচটা আমরা যেভাবে খেলেছি আমার মনে হয় ছেলেরা ভালো মোমেন্টাম পেয়েছে এবং কনফিডেন্সটাও আমাদের আসছে। তো আই হোপ দ্যাট এইখানে আমরা শেষটা ভালোভাবে করতে পারি এবং ইনশাআল্লাহ আমরা ভালো খেলার চেষ্টা করব। শক্তি বাড়াতে দলে খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই। নিজেদের প্ল্যান অনুযায়ী খেলতে চায় বাংলাদেশ, তাতেই সাফল্য আশা করছেন ব্যাটিং কোচ। খুব বেশি চেঞ্জেস আসলে নাইও করার মতো অপশনও নাই বাইরে, কারণ আপনারা হয়তো প্রথম ম্যাচের কথা অনেক কথা বলতেছেন। আসলে আমাদের বেঞ্চে তো আসলে ওরকম প্লেয়ার মিডল অর্ডার প্লেয়ার ছিল না। যে একটা ব্যাটসম্যানই ছিল সেটা নাইম ছিল, এছাড়া আমাদের আসলে কাউকে খেলানোর মতো অপশন ছিল না। জাকির ইনজুর ছিল।
তো আমাদের যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথে আমরা যাব। আগের ম্যাচে কি হয়েছে সেটা ভাবনায় রাখতে রাজি নন সালাউদ্দিন। নিজেদের সেরা অস্ত্রই শ্রীলঙ্কার উপর প্রয়োগ করতে চান তিনি। লাস্ট ম্যাচে কি করছি সেটাও আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না, কালকে আমরা যেন তাদেরকে হারাতে পারি সেই স্ট্র্যাটেজি নিয়ে আমাদের যেতে হবে, সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এবং তার জন্য আমাদের যা যা অস্ত্র নিয়ে যাওয়া দরকার সেটা নিয়ে আমরা নিয়ে যাব। এদিকে তৃতীয় ম্যাচ জিতে লঙ্কান সিংহরাও চাইছে টেস্ট এবং ওয়ানডের মতো টি-20 সিরিজটি নিজেদের করে নিতে। পরাগ আমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। মসজিদ সহ সকল ধর্মীয় উপাসনালয়ে হবে প্রার্থনা। কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ পরিণত হন জুলাই অভ্যুত্থানের প্রতীকে। প্রথম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে জাতি। দেশকে চাঁদাবাজ, দুর্নীতি ও বৈষম্য মুক্ত করে ঘরে ফিরবে এনসিপি। বরিশালে পথসভায় নাহিদ ইসলাম। ক্ষমতা লোভে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে খুনোখুনি করছে। এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, গণভোট সহ সংবিধানের মৌলিক কয়েকটি বিষয় সংশোধনে একমত দলগুলো। সংসদে উচ্চকক্ষ গঠন প্রক্রিয়ায় মতানৈক্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।